আচ্ছা, শুনোস। হুম হুম হুম, শুনতে পারতেছি। ঠিক আছে, তো এখানে যেটা আছে সেটা হচ্ছে এটা তোমরা দেখছি। হুম হ্যাঁ, এটাই বলা আছে। এখন দেখ, যদি অ্যারোটমের যে ডিফিউশন ডিস্টেন্স সেটা যদি এপিডিক্সিয়াল হওয়ার জন্য যে ডিস্টেন্স কভার করতে হয় তার চাইতে ছোট হয়, তাহলে তার এপিডিক্সিয়াল হবে না, তাই না? হুম। তুই তাহলে পলিক্রিস্টাল একটা অ্যামরফাস ফিল্ম পাবি। সেটা আবার এখানে এক্সট্রা করে বলাও আছে। এটাই সেম কথাই এনে বলছে, এই যে এপিডিক্সিয়াল না পাইলে পলিক্রিস্টাল হবে, এটা অ্যামরফাস হবে। এখন আগে কিছু জিনিস আছে ওগুলো যদি পড়া যাইতেছি, মাউন্ট ফরমেশনটা তোর কই। মাউন্ট ফরমেশন হইতেছে বেসিক্যালি, ধর তোর একটা অ্যাটম আছে এখানে, এখন এই অ্যাটমটা এদিকে যেতে পারে আর এই অ্যাটমটা এখানে আসতে পারে। এখন যদি এই দুইটা কেস হয় তাহলে এই দুইটা কেসের মধ্যে অ্যাটমটা হইতেছে পাশে যাবে, নিচে যাবে না। বেশিরভাগ ক্ষেত্রে এটাই হবে। এখন এটা কেন হবে, মানে আগে তোর এই জিনিসটা বুঝাই। ধর যদি অ্যাটমটা নিচে না যায় মানে পাশে যায়, তাহলে যেটা হবে এরকম অনেকগুলো অ্যাটম আর নিচের দিকে বাড়বে না, মানে নিচের দিকে তাহলে যাইতেছে না, রাইট? সো নিচের লেয়ারটা তো ফিক্স, তাহলে অ্যাটম গুলো পাশে যাবে। আবার এর উপরের লেয়ার অ্যাটম গুলো পাশে যাবে, এভাবে তাইলে উপরের দিকে লেয়ার গুলো এমনি এমনি হতে থাকবে। কিন্তু নিচে যেহেতু আমি যাইতেছি না, তাহলে নিচের দিকে লেয়ার গুলো আর বাড়ার কোনো চান্স নাই, তাই না? হুম। তাহলে তুই যেটা পাবি সেটা হচ্ছে নিচের লেয়ারটা সবচেয়ে বড়, উপরের লেয়ার গুলো কন্টিনিউসলি ছোট, এরকম। এই ফরমেশনটারে বলতেছে বেসিক্যালি মাউন্ট ফরমেশন, যেটার একটা সুন্দর ছবিও আছে এখানে। এই যে এটা, এই যে নিচের হয় এটা। লেয়ারটা বড় না, উপরে ছোট। হ্যাঁ, এটা সো টাইটেনিয়ামের এটা হচ্ছে দেখাইছিল। বেসিক্যালি মা গো মা, টাইটেনিয়ামের না কিসের টাইটানিয়াম জানি। ও, ও মা গো। আচ্ছা ঠিক আরে আছে, না, কি জানি কইছিল, ভুলা বলে গেছি। ক্লাসে কইছিল কি জানি। প্লাটিনামের। প্লাটিনাম প্লাটিনাম। কিসের? প্লাটিনাম। আচ্ছা, আরে ক্লাসে কইছিল প্লাটিনাম, আমি ভুলে টাইটেনিয়াম কইছি, এনিওয়ে। হ্যাঁ হ্যাঁ, প্লাটিনাম। ও মা রে মা, ভাই 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 ভাই। ঠিক আছে, আচ্ছা ওকে। টাইটেনিয়াম কি আইফোন হলো নাকি? সাদা, কি ব্রেইন মামা। আচ্ছা দেখ, মজা না। তো জিনিসটা হলো এটা কেন হবে, এটা নিচে কেন যাবে না? তো নিচে যাবে না, এটা কারণ হইতেছে, মেইন কারণ হচ্ছে তোর বন্ড। যে এই অ্যাটমটা যদি, মানে চিন্তা করো সেই অ্যাটমটাই দুজনের সাথে বন্ডেড, এই অ্যাটমটা দুজনের সাথে বন্ডেড, এই অ্যাটমটা দুজনের সাথে বন্ডেড, এখানে যদি আরেকটা অ্যাটম বসে সেটা দুজনের সাথে বন্ডেডই হবে। অর্থাৎ আমি যদি বেসিক্যালি এখান থেকে এখানে যাই, ভার্চুয়ালি তুই যদি শুরু থেকে শেষ পর্যন্ত চিন্তা করো কোনো কি বন্ড ভাঙতেছে? তা তুই জাস্ট স্টার্টিং পজিশন এন্ড পজিশন কনসিডার করবি, কারণ আমরা বিয়ার এর ফ্যান, বিয়ার থার্মোডাইনামিক্সে বলছে থার্মোডাইনামিক্স শুধু শুরু আর শেষ নিয়ে ভাবে, মাঝে কি হয় এগুলো নিয়ে ভাবে না। তো বেসিক্যালি যদি এটা হয়, তাহলে তোর শুরু হয়েছে এখানে, শেষ হয়েছে এখানে, এদের মধ্যে কোনো পার্থক্য আছে বন্ড ওয়াইজ? কি রে, এটা সমস্যা? হ্যাঁ, কথা শোনা যায়। হ্যাঁ হ্যাঁ, এটা কইতেছি তো, বলে কইতেছি এখানে কোনো বন্ডে কোনো চেঞ্জ আছে, মানে এই অ্যাটম গুলোর মধ্যে ভার্চুয়ালি সেম না, জিনিসটা। চেঞ্জ। এটা দুইটা, হ্যাঁ হ্যাঁ। এটা দুইটার সাথে বন্ডেড, এটা দুইটার সাথে বন্ডেড, এটা দুইটার সাথে বন্ডেড। তার মানে কি হলো, যদি আমি এখান থেকে এখানে যাই আমার কিছুই হইতেছে না, মানে বেসিক্যালি এনার্জি তো দেওয়া লাগবে কিন্তু খুব বেশি দেওয়া লাগবে না, যেহেতু সেম পজিশনে যাবে। কিন্তু তুই যদি এটা এখান থেকে এখানে আনিস, তাহলে এই দুইটা বন্ড ভেঙে এর সাথে একটা নতুন বন্ড ফর্ম করতে হবে, তাই না? তো এবারে যদি আমরা থার্মোডাইনামিক্স যদি চিন্তা করি, তাইলে দুইটা বন্ড ভাঙছে, একটা বন্ড ফর্মেশন হয়েছে, বেসিক্যালি তোর একটা বন্ড ভাঙার মতো এক্সট্রা এনার্জি দেওয়া লাগছে না? কিন্তু এটাতে কি একটা বন্ড ভাঙার মতো এক্সট্রা এনার্জি দেওয়া লাগবে যদি আমি এখান থেকে এখানে যেতাম? লাগতো না, অবশ্যই। তাইলে এই ব্যারিয়ারটা বেশি, মানে আমি যদি এখান থেকে এখানে যেতে চাই এই ব্যারিয়ারটা বেশি হবে এই এখান থেকে এখানে যাওয়ার ব্যারিয়ারটা চাইতে। এখন এই উপর থেকে নিচে আসা যে ব্যারিয়ারটা, এটা বলতেছে আর্লিক শোয়েবল ব্যারিয়ার। সো ইএস ব্যারিয়ার বেসিক্যালি। এই ইএস ব্যারিয়ারটা যদি তোর, এই ব্যারিয়ারটা এটা তো ডিফিউশন, তাই না? এটা এখানে হচ্ছে ডিফিউশন, আর এখানে যেটা হয়েছে এটা বলে আর্লিক শোয়েবার মনে হয় কোনো একটা মেকানিজম দেওয়া। সো এই মেকানিজমের ব্যারিয়ার যদি বেশি হয় তাহলে ডিফিউশনটাই হবে, ডিফিউশন যদি হয় তাহলে মাউন্ট ফরমেশন হবে। এটাই মাউন্ট ফরমেশন বেসিক্যালি, যে আর্লিং শোয়েবল যে ব্যারিয়ারটা আছে এটা যদি বড় হয় তাহলে আমি নিচে যাইতে পারবো না, তার মানে আমার নিচের লেয়ারটা বড় হওয়ার কোনো অপশন নাই, আমি পাশের দিকে শুধু আইল্যান্ডের মতো গ্রো করতে থাকবো। এটাই হচ্ছে মাউন্ট ফরমেশন, এটা বুঝছোস? এটাই বলতে চাইছে, যে যে air atoms on terraces can either diffuse off terrace or nucleate a new ledge on the terrace। মানে টেরেসের ভিতরে থাকতে পারে অথবা ওই নিচে নেমে আবার নতুন একটা লেজ ক্রিয়েট করতে পারে, তার লিক শোয়েবল ব্যারিয়ার যেটা। নিউ লেজ, আচ্ছা না, সরি সরি সরি, ডিফিউজ অফ টেরেস, যেটা ডিফিউজ অফ টেরেস হয়েছে বেসিক্যালি উপর থেকে নিচে নামে, মানে টেরেস থেকে নেমেই গেছে। আর
নিউক্লিয়েট নিউলেজ অন দ্য টেরেস, মানে সেম টেরেসের মধ্যে থেকে নতুন একটা জিনিস নিউক্লিয়েট করছে। সো সেকেন্ডটা মোর ফেভারেবল দেন দ্য ফার্স্ট ওয়ান, এই জন্য দায়ী হচ্ছে আর্লিং শোয়েবল ব্যারিয়ার। সো এটাই হচ্ছে বেসিক্যালি মাউন্ট ফরমেশন। এই এটা ছিল, এটার পরে তো মনে হয় নাই, আর নাই, হ্যাঁ এগুলা নাই। তো এখন যদি দেখি আমাদের গ্রাফ গুলা বাকি আছে আর কি। সো গ্রাফের মধ্যে তুই যদি দেখো, তাহলে প্রথম আমরা যে জিনিসটা পাবো এই গ্রাফটা, এসএস মানে সুপার স্যাচুরেশন, আমরা একটু আগে দেখছিলাম বিয়ার আলফা গ্রাফটা একদম সোজা এমনি চলে যায়, তাই না, সোজা রাফ সারফেসের জন্য। এখন আমাদের সারফেস আছে, আরো ভিসিনাল সারফেস আছে, সিঙ্গুলার সারফেস আছে। তাহলে ভিসিনাল সারফেসের জন্য কি হবে আর সিঙ্গুলার সারফেসের জন্য কি হবে, আমাদের এটা একটু বুঝতে হবে। তো যদি আমরা একটা ভিসিনাল সারফেসে যাই, আমাদের ভিসিনাল সারফেসের গ্রাফটা আগে ছিল মনে হয়, হ্যাঁ, ভিসিনাল সারফেসের গ্রাফটা হচ্ছে এটা। আর এগুলো হইতেছে তোর ইয়ের সিঙ্গুলার সারফেসের গ্রাফ। এখন ভিসিনাল সারফেসের গ্রাফটা এমন কেন হবে, সিঙ্গুলার সারফেসের গ্রাফটা এমন কেন হবে? তো ভিসিনাল সারফেস হচ্ছে সেই সারফেস যে সারফেসে অলরেডি একটা লেজ আছে। তাহলে আমার লেজ তো নতুন করে নিউক্লিয়েট করতে হতেছে না, তাই না, লেজ তো অলরেডি আমার আছে। কিন্তু যদি আমি একটা সিঙ্গুলার সারফেস দেখি, সিঙ্গুলার সারফেস মানে হচ্ছে একটা স্মুথ সারফেস। স্মুথ সারফেস মানে একদম এরকম, কিছুই নাই। একদম ফ্ল্যাট একটা সারফেস। সারফেসটা যদি ফ্ল্যাট হয় তাহলে সারফেসের উপর কিছু নাই, তার মানে কিছু যদি আমার গ্রো করতে হয় তাহলে প্রথমে কি করতে হবে, নিউক্লিয়েশন করতে হবে না? হুম। হ্যাঁ। তো নিউক্লিয়েশন করার জন্য একটা এক্সট্রা এনার্জি লাগবে, এটা হচ্ছে সে এনার্জি। এই যে যদি স্ক্রু ডিসলোকেশন যদি থাকে, স্ক্রু ডিসলোকেশন করলে নিউক্লিয়েশনের জন্য এনার্জিটা একটু কম লাগে। কিন্তু যদি আসলেই একটা মানে অ্যাটম নিউক্লিয়েট করতে চাস, তাহলে দেখ খুব বড় একটা এনার্জি দিতে হবে না নিউক্লিয়েট করার জন্য। কিন্তু যদি স্ক্রু ডিসলোকেশন থাকে তাহলে এনার্জিটা একটু কম লাগবে। এখন স্ক্রু ডিসলোকেশন থাকলে এনার্জি কেন কম লাগবে? কারণ স্ক্রু ডিসলোকেশন মানে তো তোর অ্যাটমিক, ধর এটা যদি অ্যাটমিক প্লেন হয়, এটা হচ্ছে একটা স্ক্রু ডিসলোকেশন, তাই না? মানে অলরেডি আমার কিছু একটা মানে একটা অংশ নিউক্লিয়েট করা আছে, আমি জাস্ট এর উপর যে অন্য কিছু বসায় দিব। কিন্তু যদি কিছুই না থাকে তাহলে এটাও ক্রিয়েট করতে হবে, এটাও ক্রিয়েট করতে হবে, তাই না? তো এই জন্য তোর একটা অ্যাটম নিউক্লিয়েট করে, নিউক্লিয়েট করার পরে, হ্যাঁ, নিউক্লিয়েট করার পরে গ্রো করা যতটা টাফ, তোর স্ক্রু ডিসলোকেশন থাকবে ততটা টাফ না, এটা বুঝছিস না? মানে স্ক্রুতে অলরেডি কিছু একটা আছে যে এখানে স্ক্রু ডিসলোকেশন। হ্যাঁ মানে স্ক্রু ডিসলোকেশন, হ্যাঁ। এখন ধর তোর কথা হইতে পারে যে ভিসিনাল সারফেসও তো অলরেডি কিছু একটা আছে, তাহলে স্ক্রু ডিসলোকেশনের জন্য তো একদম ফ্ল্যাট গেছে। কিন্তু এখানেও তো কিছু একটা আছে, এখানে কিন্তু ফ্ল্যাট যায় না। তাহলে এই দুটা মানে সেম লজিকের মধ্যে এই দুটো আবার আলাদা না, যে কিছু ছিল কিন্তু ফ্ল্যাট, এখানে কিছু ছিল কিন্তু ফ্ল্যাট না, তাই না? হুম। তো এটা হচ্ছে ব্যাপার। এখন বুঝতে হবে এখানে একটা অ্যাকচুয়াল লেজ আছে, তাই না, ভিসিনাল সারফেসে হ। এখানে আছে একটা অ্যাকচুয়াল লেজ। আর স্ক্রু ডিসলোকেশনের মধ্যে ডিসলোকেশন আছে, তার মানে কি? তার মানে হলো কিছু অ্যাটম একসাথে আছে, এদেরকে আমি যদি জায়গা মতো বসাইতে পারি তাইলে একটা লেজ আমি পাবো। কিন্তু এরা জায়গা মতো বসে নাই, তাই না, এরা নিজের মতো কোনো একটা জায়গায় আছে। তাহলে ওই কোনো জায়গা থেকে তার জায়গা মতো বসাইতে যে এনার্জিটা, সেটা হচ্ছে এটা। আর লেজ, আহ ভিসনাল সার্ফেস, ভিসনাল সার্ফেস তো অলরেডি একটা অ্যাকচুয়াল লেজ আছে। অ্যাকচুয়াল লেজ যদি থাকে, আমার কি আর লেজটা নিউক্লিয়েট করা লাগতেছে না, তাই না? আমি জাস্ট শুরু থেকে জাস্ট গ্রো করা শুরু করবো, তাই না? হুম। সো এখানে গ্রাফটা একটু ফ্ল্যাট গেছে, কারণ স্ক্রু ডিসলোকেশনের ক্ষেত্রে আমার ডিসলোকেশনটা আছে কিন্তু অ্যাকচুয়াল লেজ নাই। অ্যাকচুয়াল লেজটা আমার ক্রিয়েট করতে হবে, ইজিলি ক্রিয়েট করবো কম্পেয়ার টু টু ডাইমেনশনাল নিউক্লিয়েশন, কিন্তু করতে হবে। এখানে কিছুই করা লাগবে না, এখানে অলরেডি আছে। সো এই জন্য এটা ইজিয়ার কম্পারেটিভলি দেন দ্য ফার্স্ট ওয়ান। ঠিক আছে। আচ্ছা, এখন আহ এরপর আর অনেক কিছুই আছে। এখন এখানে কই এগুলা, হ্যাঁ, যেখানে আমরা যদি লেজ নিউক্লিয়েশন দেখি, তো সেটা দেখতে হবে মানে আমরা যদি ওই ভিসিনাল সার্ফেসের জন্য দেখতেছি বেসিক্যালি লেজ নিউক্লিয়েশন, লেজ নিউক্লিয়েশন দেখলে এখানেও সেম। তো এতগুলো ইকুয়েশনটা মনে রাখা পসিবল না, আমরা জাস্ট মনে রাখবো হচ্ছে এই ইকুয়েশনটা, যেখানে বলতেছে যে নিউক্লিয়েশন রেট, নিউক্লিয়েশন রেট কার সাথে, হ্যাঁ, ডেল জি, মানে এটা তো একটা জাস্ট ফর্মুলা। যাই হোক, এখন ডেল জি এর একটা এক্সট্রা ফর্মুলা আছে, এক্সট্রা ফর্মুলাটা আমি এখানে ইনপুট দিতে হবে আর কি। ইনপুট যদি দেস তাহলে দেখতো ডেল জি এর মধ্যে আলফাটা নিচে আছে না, তার মানে যদি আমি ডেল যেটা এখানে ইনপুট দিই তাহলে এন এল সমান কিছু একটা হবে, সাথে আলফা এসএসটা এখানে নিচে আসবে না?
আলফা এস এস নিচে আসবে। সো আলফা এস এস যদি নিচে আসে, তাহলে এনএল এর সাথে আলফা এস এস এর সম্পর্কটা কেমন হইলো? এক্সপোনেনশিয়ালি গতি হইলো না, নাকি সমানুপাতিক হইলো? হম, সমানুপাতিক হইলো, এরকম না? এটা বুঝছোস? এনএল এর সাথে আলফা এস এস এর সম্পর্ক, ডট আছে। আচ্ছা, সো তাহলে যেটা হবে সেটা হচ্ছে, আমি যদি আলফা এস এস বাড়াই, আলফা এস এস বাড়াইলে এনএল কি হয়, বাড়বে না? সুপার স্যাচুরেশন বাড়াইলে হুম মাইনাস আর ওয়ান বাই ক্যান্সেল আউট করে দেবে। সো বেসিক্যালি যদি আমরা আলফা এস এস বাড়াই, তাহলে এনএল বাড়বে এবং এনএল এক্সপোনেনশিয়ালি বাড়বে, তাই না? সো এই জন্য এই জন্য যেটা হয় সেটা হচ্ছে, আমাদের যে গ্রাফ, আমাদের গ্রাফের এটা না, এটা দিয়েও বোঝানো যায়, আমাদের গ্রাফের যে পার্টটা, এটা এখান থেকে এই পর্যন্ত যার পার্টটা কি এক্সপোনেনশিয়ালি বাড়ছে না, হুম সোজা হুম উপরে। So, এই পার্টটার এক্সপ্লেনেশন হচ্ছে বেসিক্যালি এটা, যে যদি আমাদের লেজের গ্রোথ হয়, এখানে কিন্তু বুঝতে হবে লেজের নিউক্লিয়েশন না, লেজের গ্রোথ হইতেছে, কারণ লেজ আমার অলরেডি আছে, তাই না? লেজ আমার অলরেডি আছে কিছু। সো লেজ এক্সট্রা করে নিউক্লিয়েট করার কিছু নেই পার্ট, এখানে হবে লেজের গ্রোথ। লেজের গ্রোথ যদি হয়, তাহলে সুপার স্যাচুরেশন হঠাৎ করে বাড়ছে, দেখ সুপার স্যাচুরেশন যেহেতু এক্সপোনেনশিয়াল, তাহলে সুপার স্যাচুরেশন কিন্তু খুব বেশি বাড়া লাগে নাই, অল্প একটু সুপার স্যাচুরেশন বাড়াতে আমার ভি এর মানটা অনেক বেশি বেড়ে গেছিল। এর কারণ হইলো এই ব্যাপারটা। আচ্ছা, এখন আমরা যদি আবার আগের জায়গাতে ব্যাক যাই, আমরা যেটা বুঝলাম সেটা হইতেছে যে, যদি একটা লেজ নিউক্লিয়েশন মানে ভিসিনাল সারফেস থাকে, তাহলে ভিসিনাল সারফেসের আমরা জাস্ট একটা পার্ট বুঝছি, আমরা যদি ভিসিনাল সারফেসের জন্য এই পার্টটা বুঝছি, এটা, বাকি এটা কিন্তু আমরা এখনো বুঝি না, আমরা এটাও বুঝি নাই, এটাও বুঝি নাই। তো উপরের পার্টটা বোঝা ইজি, তুই যখন হঠাৎ করে অনেকগুলা লেজ টেজ গ্রো করবি, একটা সময় যে কি হবে, অনেক গ্রো করতে করতে পুরো সার্ফেসে রাফ হয়ে যাবে না? হুম তাইলে এই পার্টটা কাজ করবে রাফ। এটা তো বুঝছো, রাফটা তো বুঝছো আশা করি। এটা হুম হচ্ছে হুম রাফ সারফেস, এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল পার্টটা। মানে এই সুপার দুটা পার্ট গেল, স্যাচুরেশন হয়েছে আরো দুটা। যেখানে সেই পার্টটা। হ্যাঁ, আর এখানে আরো দুটা পার্ট আছে, একটা আছে এই শুরুর পার্ট আর একটা আছে এই পার্ট, এটা। সো শুরুতে কিছুই হবে না, তাই না? মানে স্যাচুরেশনও নাই, ভিও নাই, কিছু নাই, তাই শুরুতে কিছু হবে, শুরুতে কিছু হবে। কিন্তু এরপরে যখন আমরা আস্তে আস্তে স্যাচুরেশন বাড়াতে থাকবো, আমাদের ভেলোসিটি বাড়তে থাকবে, কিন্তু ভেলোসিটি খুব বেশি বাড়া নাই, কারণ এখনো আমি ওই যে ইয়েতে যেতে পারি নাই, এক্সপোনেনশিয়াল বাড়ার জন্য যে স্যাচুরেশনটা লাগতো সেখানে যাইতে পারি নাই। তাহলে এই বারটাতে কি হইতেছে, আমরা ভিসিনাল সারফেস যেহেতু, তাহলে অবশ্যই আমাদের একটা লেজ আছে, তাই না? আমরা এটাতে ধরে নিয়েছি লেজ আছে, লেজ, ভিসিনাল সারফেসে একটা লেজ থাকবে। তো লেজ যদি থাকে, তাইলে লেজ তো আছে, কিন্তু আরো অনেকগুলো লেজ নিউক্লিয়েট করবে না? মানে ধর তোর একটা লেজ আছে, একটা লেজ দিয়ে তুই কয়টা ইয়ে করবি? একটা সারফেসের মধ্যে তো চার পাঁচটা লেজ থাকে, তাই না? সো তোর যদি ভালো নিউক্লিয়েশন করতে হয়, একটা ভালো চেন বানাইতে হয়, তাহলে অনেকগুলো লেজ বানাইতে হবে, তাহলে হুম নতুন করে আরো অনেকগুলো লেজ নিউক্লিয়েশন করতে হবে না? লেজ নিউক্লিয়েশন, ওকে। তাহলে ওভারঅল যদি আমরা বুঝি, শুরু কিছু হয় নাই, আমাদের আমাদের কাছে কিছু লেজ অলরেডি আছে, এই জন্য আমার একদম ফ্ল্যাট থেকে শুরু করতে হয় না, আমি একটু উপর থেকে শুরু করতে পারছি। হাওয়েভার যে পরিমাণ লেজ আমার কাছে আছে, সেই লেজটা এনাফ না, এই জন্য আমার আরো কিছু লেজ নিউক্লিয়েট করতে হবে। তাই আমি আস্তে আস্তে নিউক্লিয়েট করতেছি, আস্তে আস্তে গ্রোথটা বাড়তেছে, তাই না? হইলো। এবার হঠাৎ করে একটা স্যাচুরেশন লেভেলে আমি চলে যাব, যেটা আমি বলতে পারি চাইলে ক্রিটিক্যাল সুপার স্যাচুরেশন। ওই স্যাচুরেশন লেভেলটা যখন আমি ক্রস করবো, তখন এই যে এক্সপোনেনশিয়াল রিলেশনটা চলে আসবে, যেটা আমরা মাত্র দেখছিলাম, তখন কি রে, প্রমিত কি ডিসকানেক্ট হয়ে গেল? ওর মনে হয় নেটের সমস্যা, ডিসকানেক্ট হয় নাই। মেসেজ দে একটা। যাই হোক, যেটা বলতেছিলাম, জাস্ট আরেকবার তোরে
রিভিউ করে দিই, তোরা জাস্ট বুঝলে কইস, কারণ এটা গ্যাঞ্জাম আছে। সো বেসিক্যালি আমরা আছি ভিসিনাল সারফেসে অলরেডি কিছু লেজ আছে। দ্যাটস ওয়াই আমাদের নতুন করে একদম শুরু থেকে শুরু করতে হবে না। এই জন্য আমার গ্রাফটা এরকম ফ্ল্যাট হবে না, এটা বুঝছোস? হুম। এটা হচ্ছে প্রথম কথা। তারপরে কথা হচ্ছে, তাহলে আমি শুরু করলাম। সো শুরু করার পরে কিছু নতুন লেজ নিউক্লিয়েট করতে হবে, যত বেশি লেজ হবে আমার নিউক্লিয়েশন তত ফাস্ট হবে। সো এই জন্য কিছু নতুন লেজ নিউক্লিয়েট করলো। সো এই পার্ট পর্যন্ত বুঝছোস? তারপরে নিউক্লিয়েট করতে 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 একটা জায়গায়, যে নিউক্লিয়েট যত হইতেছে আমার অ্যাটমের ডেন্সিটি তত বাড়তে, মানে ডেন্সিটি না ঠিক, কনসেন্ট্রেশন, অ্যাটমের কনসেন্ট্রেশন তত বাড়তেছে। সো কনসেন্ট্রেশন যত বাড়বে তত ওই স্যাচুরেশন বাড়তে থাকবে না। একটা সময় যায় আমার ক্রিটিক্যাল সুপার স্যাচুরেশন, আমি এটা বলতে পারি আমি ক্রিটিক্যাল সুপার স্যাচুরেশনের উপরে চলে যাব। যখন সেটা হবে তখন হঠাৎ এক্সপোনেনশিয়ালি অনেক বেশি বৃদ্ধি পাবে, যেটা আমরা মাত্র দেখলাম। তো এক্সপোনেনশিয়ালি যখন অনেক বেশি বেড়ে যাবে, তার মানে কি হলো, অনেকগুলো নিউক্লিয়েশন হয়ে গেল। নিউক্লিয়েশন যখন হবে তখন আমার সারফেস রাফ হয়ে যায়। সো নাও উই আর এ ট্রাফ সারফেস। সো এই গ্রাফটা কি বুঝছোস কি হইতেছে? বুঝছি। তারপরটা যাবো। ওকে, যা যা, পরেরটাই যা, তাইলে সমস্যা নেই। আসলে বুঝছো? আচ্ছা ওকে, না না বুঝলে কইস, নাহলে বুঝতেছি না হ্যাঁ আসলে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাইলে এবার হচ্ছে এটা। সো এই যে এখানে এটাই, এখানে এই যে তোর লেজ ছিল না, লেজ যদি না থাকে তাহলে তোর একদম শুরু থেকে শুরু করতে হবে। তারপরে তো এক্সপোনেনশিয়ালি বাড়লি, বাড়ার পরে রাফে গেলি। ঠিক হুম। আছে? তো আচ্ছা, এটাই মানে এইটা কি ওই তাহলে ওটা বুঝতে পারলে। সিঙ্গুলার সারফেসের জন্য না? এই গ্রাফটা যদি আমি বলতে চাই, যেহেতু শুরুতে কিছু ছিল না, হ্যাঁ, সিঙ্গুলার স্মুথ সারফেসের সারফেস। জন্য, কারণ ভিসিনাল সারফেসে কখনোই ফ্ল্যাট হবে না, এটা এরকম হইতে পারে। মানে একদম জিরোতে তো থাকবে না। হ্যাঁ, মানে ফ্ল্যাট হবে না, ইয়েস। হুম। তো ওটা বুঝলে এখন সবগুলোই বুঝতে পারবি, এখন আর দেখবি কোনোটাই গ্যাঞ্জাম লাগছে না। তাইলে এবার যদি ধর আমরা গ্রাফ গুলোতে ব্যাকে চাই, ওই গ্রাফটা কই, এই যে, তাহলে এই যে, এটা কার জন্য, এটা রাফ না? হুম। এটা দেখ, এটাতে কিন্তু আমি ইয়ে থেকে মানে জিরো থেকে কিন্তু ডিরেক্ট রুট উঠি নাই, একটু ফ্ল্যাট গেছি। হুম। তাইলে এটা একটা সিঙ্গুলার সারফেস। ঠিক সেম ভাবে এটা একটা সিঙ্গুলার সারফেস না? হ। সিঙ্গুলার সারফেসের জন্য আমরা দুইটা গ্রাফ দেখছিলাম, একটা দেখছিলাম স্ক্রু ডিসলোকেশনের জন্য, আর একটা দেখছিলাম টু ডি নিউক্লিয়েশনের জন্য, তাই না? তাহলে এটা কোনটা হবে, এটা? এইটা হচ্ছে স্ক্রু। হ্যাঁ, আর এটা হচ্ছে টু ডি নিউক্লিয়েশন। টু ডি নিউক্লিয়েশন, এক্স্যাক্টলি। ওকে, তাহলে তো বুঝে গেছিস। এবার জাস্ট ছোট্ট একটা ব্যাপার আছে, এটা পড়লেই শেষ। সেটা হইতেছে যে, তো থিয়েটার কাহিনীটা, এই গ্রাফটা মানে ম্যাডাম দেয় নাই। আচ্ছা আমি দেখাইতেছি, সমস্যা নেই। এটা হচ্ছে থেটা গ্রেটার দেন জিরো হইলে, আর যদি থেটা ইকুয়াল টু জিরো হয় তাহলে গ্রাফটা এরম হবে। আরে আঁকতে পারতেছি না, তার পাশে আঁকি। এটা রাফ, এটা হচ্ছে থেটা গ্রেটার দেন, এটা হচ্ছে থেটা গ্রেটার দেন জিরো। আচ্ছা প্রমিত, এই গ্রাফগুলো যে আঁকতেছস, এটা কি ওই যে ওইটা ম্যাডাম যেটা কইছিল যে থেটা বাড়লে সাইন থিটা বাড়বে, ভার্টিক্যাল কম্পোনেন্ট বাড়বে, তাহলে গ্রোথ রেট বেশি হবে, ওইগুলা? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা আচ্ছা। মানে আমি তো আসলে এখানে আঁকতে পারতেছি না, বুঝছস? জিনিসটা হইতেছে যে, এটা হচ্ছে একটা রাফ সারফেস, সোজাটা। তুই হুম। যখন থেটা সমান জিরোতে থাকবি তখনও তুই, মানে ফ্ল্যাট যায় না, এটা ফ্ল্যাট না আসলে, এটা এরকমই, জাস্ট একটু নিচে দিয়ে গেছে আর কি, বুঝছস? হ্যাঁ বুঝে নিচ্ছে হ্যাঁ, একটু বুঝছি এরকম। বুঝতেছি বুঝতেছি, বল। এটা না আসলে, এই যে এরকম, এই যে এরকম অনেকটা। ঠিক আছে? তো এটা হচ্ছে থিটা সমান জিরোর জন্য, এটা হচ্ছে থিটা গ্রেটার দেন জিরোর জন্য। জাস্ট এই পার্টটা বুঝলে মোটামুটি শেষ। তো এটা কেন এরকম হইলো তাইলে, থিটা ইকুয়াল টু জিরোর জন্য কেন গ্রাফটা একটু নিচে দিয়ে না গেছে, আর থিটা গ্রেটার দেন জিরোর জন্য কেন গ্রাফটা একটু উপরে দিয়ে গেল, বা থিটা চেঞ্জ হওয়ার জন্য কেন চেঞ্জ হলো। এই পুরো ফেনোমেননটাই বেসিক্যালি ভিসিনাল সারফেসের জন্য। সিঙ্গুলার সারফেসে দুইটা হয়েছে, একটা স্ক্রু ডিসলোকেশন, একটা টু নিউক্লিয়েশন, ওটা আমরা করে ফেলছি। হুম। তো ভিসিনাল সারফেসের জন্য এখন আমরা দুইটা জিনিস দেখতে চাইতেছি, একটা হচ্ছে থিটা গ্রেটার দেন জিরো, একটা হচ্ছে থিটা ইকুয়াল টু জিরো। এখন এটা কেন হবে?
তো এটা হবে এই জন্য যে যদি তোর এটা সাবস্ট্রেট হয়, এটা যদি সাবস্ট্রেটের উপর একটা ফিল্ম হয়, তাইলে এই ফিল্মটা এমনে গ্রো করবে। সাথে সাথে ওই যে আমরা যেটা দেখলাম একটু আগে, ওই যে এয়ারলিক শোয়েবেল যে ইয়েটা ছিল, যদি ধর ওরকম কোনো বাউন্ড ব্যারিয়ার না থাকে, তাহলে তুই কিন্তু পাশেও পারবি, তাই না? ওই সময় তো আমরা পাশে বাড়তে পারি না, এর কারণ হচ্ছে ব্যারিয়ারটা ছিল, কিন্তু যদি ব্যারিয়ারটা না থাকে তাহলে তুই পাশেও পারবি। তার মানে তোর গ্রোথ বলতে আমরা আসলে এটারই বুঝি, যে ভার্টিক্যাল কম্পোনেন্টটারই বুঝি। এটা মনে করি আমার ভি, তাই না? কিন্তু যখন এইদিকে যখন তোর কোনো ব্যারিয়ার নাই, তাহলে তো আমি এই দিকেও পারবো। তাহলে এইদিকে যদি আমি বাড়ি, তাহলে এই দিকে একটা কম্পোনেন্ট থাকবে না ভেলোসিটির। হুম। তাহলে এবার যদি তুই গ্রোথ মানে এটা বাইর করতে যাস, তুই কি এই কম্পোনেন্টটা ছাড়া ওভারঅল ভেলোসিটিটা বাইর করতে পারবি? না না না। এখন এখানে তো 90 ডিগ্রি, এখানে তো দেখতে 90 ডিগ্রি লাগতেছে, তাইলে তুই cos 90 মানে cos 90 হলে জিরো হয়ে যাবে। কিন্তু আসলে তো কেসটা টা না, তো তোর একটা লেজ এরকম হইতে পারে না, মানে একটু তেরা এরকম। বেঁকা তো থাকবেই। এক্স্যাক্টলি, তো এটা যদি ভি হয় আর এটা যদি তোর ভি এল হয়, এবার তো আর কমপ্লিটলি 90 ডিগ্রি না, তাই না? আমি মনে হয় আঁকতেছি এমন ভাবে দেখতে 90 লাগতেছে, কিন্তু 90 না আর কি, যাই হোক, আমি আঁকতে পারতেছি না এখানে। তো যদি এটা না হয়, তাহলে অবশ্যই এর একটা কম্পোনেন্ট এর সাথে অ্যাড হবে, তাই না? তো এর একটা কম্পোনেন্ট যদি এর সাথে অ্যাড হয়, তাহলে অবশ্যই থেটা মানে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটারই তো মেইন ইফেক্ট থাকবে এই ভি এর উপর, তাই না? এটা বুঝছস না? তো এটা এখান থেকে মানে চোখ বন্ধ করে বলাই যায় যে তোর যদি এইদিকে 10 হয় আর এইদিকে যদি 3 হয়, তাইলে তুই 3 cos θ বা যতই না, 3 cos θ মিনিমাম ভ্যালু হবে জিরো। জিরোর চাইতে কম তার হইতে পারবে না, তাই না? তো মিনিমাম ভ্যালু যদি জিরো হয়, তার মানে যদি আমি অল্প একটু কম্পোনেন্টও পাই, এটা কিন্তু এখন আর 10 হবে না, 10 প্লাস সামথিং হবে, তাই না? তার মানে কি হইলো, আমার থেটা যত মানে আমার থেটা থাকলে আমার নর্মাল অবস্থায় যে ভি পাইতাম তার চাইতে বেশি পাবো, এটা বুঝছস তো? যে যখন ও কোন একটা থেটা থাকবে, আমি নর্মাল অবস্থায় যা পাইতাম তার সাথে অবশ্যই থেটার কম্পোনেন্ট অ্যাড হবে না? তো কম্পোনেন্ট যদি অ্যাড হয়, তাহলে এখন অবশ্যই তার চাইতে ভ্যালুটা বৃদ্ধি পাবে, কমার তো কোনো চান্স নাই, এটা বুঝছস হুম না? হুম হুম। এখন জিনিসটা হলো যে কেমনে মানে কিভাবে বাড়তেছে, তাইলে বাড়লে বাড়বে নাকি বাড়লে কমবে? তো এটা এখানে একটা ইয়ে করা আছে। উম, হ্যাঁ, এখানে করা আছে। সেটা হইতেছে যে এটা জাস্ট কম্পোনেন্টের কাহিনী। এটা যদি ভি হয়, এটা যদি ভি এল হয়, মানে জিনিসটা এমন দেখ, ধর এটা যদি তোর একটা লেজ হয়, এই যে এই জিনিসটা আর কি, এটা যদি একটা লেজ হয়, তাইলে তুই প্রথমে তোর লেজের মানে যে লেজ আছে, লেজের পারপেন্ডিকুলার মানে লেজের ডিরেকশনের প্রথমে একটা নিবি। এটা যদি তোর লেজ হয়, লেজের ডিরেকশন বরাবর একটা নিবি, তারপরে হইতেছে পারপেন্ডিকুলার ডিরেকশন বরাবর একটা নিবি। এদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে থেটা, এটা বুঝছস? লেজের ডিরেকশন বরাবর লেজের একটা, ডিরেকশন, আর হচ্ছে তো লেজের পারপেন্ডিকুলারে একটা, বুঝছি। এটাই হচ্ছে বেসিক্যালি এই একটা ইয়ে, আর কি এই জানি, একটা, হ্যাঁ হ্যাঁ বুঝছি। এটা হচ্ছে থেটা। সো এখন ভি এল কোন বরাবর বলতো? ভি এল কি, এটা তো ভি, এটা তো ভি, ভিএল হচ্ছে তো লেজ বরাবর। ভি এল এটা না, এটা ভি এল, হুম এটা ভি এল না, লেজের হুম বরাবর এমনি আগাইতেছে। হুম হুম। তো এটা যদি ভিএল হয়, তাহলে ভিএল এর কোন কম্পোনেন্টটা ভি এর সাথে অ্যাড হবে বলতো? সাইন না কস? কজ। না মামা, কজ হবে না। কজ হইতো বেটা যদি এটা হইতো, তুই ভুলে গেছোস? আচ্ছা আচ্ছা, হ্যাঁ কজ হ্যাঁ হয় হ্যাঁ, যার বুঝছি, সাথে, হ্যাঁ। যার সাথে কোন থাকে, এটা তো কোন ছাড়া, হ্যাঁ বুঝছি। হ্যাঁ এটা সাইন হবে না। সাইন হবে, সাইন হবে। ভি এর সাথে ভিএল সাইন থেটা অ্যাড হবে। তো থেটা সাইন থেটার কাহিনী হইতেছে, থেটা যত বাড়বে সাইন থেটা তত বাড়বে, বাড়বে। তাই না? হ্যাঁ, এই জন্যই যখন আমরা থিটা বাড়াইতে থাকি, আমাদের ভ্যালোসিটিটা বাড়তে থাকে, আর সেই জন্যই এই গ্রাফটা আঁকছে। এই যে তুই থেটা যত বাড়াবি, গ্রোথ রেট তত বাড়ে। এই যে থেটা হুম। ওয়ান, থেটা টু, থেটা থ্রি, এটা যদি থেটা বাড়তেছে, গ্রোথ রেটও বাড়তেছে। বুঝছি। সো এটাই বলা আছে এখানে। আর কি, আর কি জানি, ও হ্যাঁ, তাহলে তো বুঝতেই পারতেছো তোর থেটা সমান সমান জিরো আর থেটা গ্রেটার দেন জিরোর মধ্যে পার্থক্যটা কোথায়, তাই হুম না? হুম। থেটা সমান সমান জিরো হইলো তোর
কই হ্যাঁ আমাকে আচ্ছা যাই হোক এই গ্রাফ আমাকে নাই আর কি। আমি তো করে দেখাইলাম আমি। থেটা গ্রেটার দেন জিরো হইলে ওটা এই যে মানে একটু উপরে, সমান হ্যাঁ জিরো হ্যাঁ। এটা এমনি যাওয়ার কথা হুম না, হুম হুম। এই জন্যই আর কি। তো থেটা বাড়লে তো ভেলোসিটিটা বাড়ে, ভেলোসিটি যদি বাড়ে গ্রাফটা তো অবশ্যই উপরে দিয়ে যাবে, নিচে দিয়ে তো আর যাবে না। এই জন্য থেটা গ্রেটার দেন জিরো দিয়ে উপরে দিয়ে, থেটা লেস দেন জিরো দিয়ে নিচে দিয়ে, এই তো। আর এখানে যদি তুই ওই কি জানি সিঙ্গুলার মানে স্মুথ সার্ফেসের জন্য আঁকতে চাস, তাহলে এমনি আঁকবি, ফ্ল্যাট লাইন টেনে এমনি যে এমনি মিলা দিবে আর কি। বুঝতে পারছস? বুঝছি। এটাই হইতেছে ওভারঅল যা যা ছিল, সবই মোটামুটি কভার করা হয়েছে, আর কিছু নাই, এগুলাই আছে। হম, শেষ মোটামুটি। কোনটা না বুঝলে তাইলে একটু দেখা দিতে পারবো আশা করি, বাকিগুলো তো দেখাইছি। না না, ইনশাল্লাহ বুঝছি। আচ্ছা তাইলে ঠিক আছে। ভাই আগে তুই রেকর্ডিংটা অফ কর আগে। অফ করছে।